মাঝে মাঝে জানিতে কোনো একটা অঞ্চলের ভবিষ্যৎ বুঝতে হলে শুধু একটা সংখ্যার দিকে তাকালেই হয়। এই বিশ্লেষণটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা হলো শাসনের একটা ব্লুপ্রিন্ট, যা পুরোপুরি তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আমরা আজ দাঁতন বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো, পশ্চিমবঙ্গ। চলুন গভীরে যাওয়া যাক। তো দাঁতন পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ সমভূমির একেবারে হৃদয়। এখানকার মাটির নারী নক্ষত্র বুঝতে হলে এখানকার মানুষের জীবনযাত্রাকে বুঝতে হবে, তাই না? এখানকার অর্থনীতি মানেই তো কৃষি। জীবনটা ধান আর অন্যান্য স্থানীয় ফসলের ওপরই নির্ভর করে চলে। কিন্তু এই শান্ত দেখতে সমভূমির আড়ালেও কিন্তু একটা সংগ্রামের গল্প আছে। আর এই হলো সেই সংখ্যাটা, ৬২৩। ভাবা যায় ২০২১ সালের বিধানসভা ভোটে ঠিক এইটুকু ব্যবধানেই হার জিত ঠিক হয়ে গেছিল। এই সংখ্যাটা শুধু একটা ভোটের ফলাফল নয়, বুঝলেন, এটা একটা গভীর রাজনৈতিক উত্তেজনার প্রতীক। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের রায় কতটা বিভক্ত ছিল আর আস্থার সংকট ঠিক কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। প্রত্যেকটা ভোট যে কতটা জরুরি তার জলযন্ত্র প্রমাণ হল এই ৬২৩। আচ্ছা, এই পুরো পরিস্থিতিটা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দাঁতনের মাটির গভীরে যে রাজনৈতিক ফাটলগুলো আছে সেগুলো দেখব। তারপর ওই অবিশ্বাস্য ৬২৩ ভোটের পেছনের গল্পটা খুঁজে বের করব, মানে জনবিশ্বাস ঠিক কোথায় গিয়ে ধাক্কা খেল। সেখান থেকে আমরা শাসনের দুটো আলাদা দৃষ্টিভঙ্গি পাশাপাশি রেখে দেখব, আর সবশেষে একটা বাস্তবসম্মত ডেলিভারি ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব, যেটা হয়তো একটা সত্যিকারের জনাদেশ অর্জনের পথ দেখাতে পারে। তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে, দাঁতনের রাজনৈতিক ফাটল। দেখুন, যে কোনো নির্বাচনকে বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বোঝাটা খুব জরুরি। কারণ সামাজিক আর অর্থনৈতিক বাস্তবতাই তো রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। দাঁতনের আসল পরিচয় তো এর মাটির সাথে জড়িয়ে আছে। এটা একটা কৃষি প্রধান এলাকা, মানে এখানকার বেশিরভাগ মানুষই চাষবাস করে জীবন চালান। কিন্তু রোজকার জীবনে চ্যালেঞ্জের শেষ নেই। গ্রামের পরিকাঠামো, মানে ধরুন রাস্তাঘাট, পুল, এগুলোর অভাব একটা বিরাট সমস্যা। কৃষকরা ফসলের ঠিক দাম পান না, বেকারত্ব বাড়ছে, এগুলো এখানকার মানুষের প্রধান চিন্তা। আর তার উপর এ এলাকাটা তো প্রায়ই ঘূর্ণিঝড় আর বন্যার কবলে পড়ে, যা মানুষের জীবন আর জীবিকাকে একেবারে তছনছ করে দেয়। এখানকার জনসংখ্যার বিন্যাসটা যদি দেখি, তাহলে দেখা যাবে প্রায় ৮৫% হিন্দু আর ১১% মতো মুসলিম। কিন্তু এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তফসিলি জাতি বা এসসি এবং তফসিলি উপজাতি বা এসটি সম্প্রদায়ের উপস্থিতি। প্রায় ১৪% এসসি আর ১২% এসটি জনসংখ্যা, যারা ভোটের অঙ্কে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। মানে এই সম্প্রদায়গুলোর সমর্থন পাওয়া যে কোনো দলের জন্যই খুব জরুরি। বেশ, এবার আসা যাক সেই ৬২৩ ভোটের গল্পে। মাত্র ৫টা বছরে দাঁতনের ভোটের ছবিটা যে কিভাবে আমূল বদলে গেল, তা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকাই, তখন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রায় ৫৩.৫% ভোট পেয়েছিল, মানে বেশ আরামেই জিতেছিল। তখন বিজেপি ছিল খুবই ছোট শক্তি, পেয়েছিল মাত্র ৭.৫% ভোট। আর বামফ্রন্টের প্রার্থী সিপিআই একটা বেশ বড় ভোট পেয়েছিল, প্রায় ৩৭.১%। এবার আসুন ২০২১-এ। দেখুন ছবিটা কিভাবে পুরো পাল্টে গেছে। তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে ৪৮.১%, আর বিজেপির ভোট অবিশ্বাস্যভাবে বেড়ে প্রায় ৪৭.৮% পৌঁছে গেছে। মানে লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল একটা রুদ্ধশ্বাস, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর, যেখানে হারজিতের ব্যবধান ছিল ০.৩%-এরও কম। তাহলে এই বিরাট পরিবর্তনটা হলোটা কিভাবে? আসল কারণটা হল ২০১৬ সালে বামেদের যে প্রায় ৩৭% ভোট ছিল, সেটা ২০২১-এ এসে যেন ভ্যানিশ হয়ে গেল। পশ্চিমবঙ্গে প্রায়ই একটা জিনিস দেখা যায়, প্রতিষ্ঠান বিরোধী ভোটটা একজোট হয়ে প্রধান চ্যালেঞ্জারের দিকে চলে যায়। এখানেও ঠিক তাই হয়েছে। বামেদের ভোটের একটা বিরাট অংশ সরাসরি বিজেপির দিকে চলে গেল, আর সেটাই তাদের ভোটকে ৭.৫% থেকে প্রায় ৪৮% পৌঁছে দিল। এর ফলে দাঁতনের রাজনীতিটা একটা সরাসরি তৃণমূল বনাম বিজেপি লড়াই পরিণত হল। এখন প্রশ্নটা হল, এই পরিবর্তনটা কেন হল? ভোটের ফলাফলের কি ঘটেছে তা তো আমরা দেখলাম। এবার আমরা কেন ঘটল সেই দিকে নজর দেব।
চলুন সেই গভীর সমস্যাগুলো একটু খতিয়ে দেখি যেগুলো মানুষের বিশ্বাসে চির ধরিয়েছিল। এই সূত্র থেকে পাওয়া একটা কথাই বিষয়টাকে খুব পরিষ্কার করে দেয়। ঘন ঘন ঘূর্ণিঝড় এবং বন্যা এই উপকূলীয় সমভূমিতে আঘাত হানে। দীর্ঘস্থায়ী বাঁধের ব্যর্থতা বিশ্বাসকে ক্ষয় করে। মানেটা খুব সহজ। যখন প্রকৃতির রোষের মুখে সরকার সুরক্ষা দিতে পারে না, তখন মানুষের মনে হতাশা আর অবিশ্বাস জন্মায়। এটা শুধু একটা বাঁধ ভেঙে যাওয়া নয়, এটা আসলে শাসনের প্রতি বিশ্বাসের ভেঙে যাওয়া। মানুষের মনে অসন্তোষের আরও অনেক কারণ ছিল, যেমন ত্রাণ তহবিলে কাটমানি বা তোলাবাজির অভিযোগ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছিল। রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, তা শিক্ষিত তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তার সাথে তো ছিলই বেকারত্বের যন্ত্রণা আর চাষিদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার হতাশা। সাধারণ রাস্তা বা সেতুর মতো বেসিক পরিকাঠামোর অভাব রোজকার জীবনটাকে কঠিন করে তুলেছিল। আর সবার ওপরে ছিল ভোটের পরের হিংসার আতঙ্ক, যা অনেকের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছিল। এই কাটমানি শব্দটা কিন্তু এই অসন্তোষের একেবারে কেন্দ্রে রয়েছে। এটা একটা স্থানীয় শব্দ, যার মানে হল সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কর্মকর্তা বা দলীয় কর্মীদের দাবি করা বেআইনি কমিশন বা তোলা। এটা শুধু আর্থিক দুর্নীতি নয়, এটা মানুষের অধিকারের উপর একটা সরাসরি আঘাত। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে, আর যখন সেই মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়, তখন তা সরাসরি শাসনের প্রতি মানুষের বিশ্বাসে আঘাত করে। তো এই রকম একটা পরিস্থিতিতে দুটো প্রধান রাজনৈতিক শক্তি, ক্ষমতাধারী আর চ্যালেঞ্জার, দাতনার এই সমস্যা আর সম্ভাবনাগুলোকে কিভাবে দেখছে? চলুন শাসনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা একটু বোঝার চেষ্টা করি। একদিকে আছে ক্ষমতাসীন দল। তাদের শক্তি হল তারা দুবারের বিধায়ক। স্থানীয় স্তরে তাদের শিকড় বেশ গভীর, আর তারা রাজ্যের বিভিন্ন প্রকল্পকে কাজে লাগাতে পারে। কিন্তু তাদের দুর্বলতাও আছে: প্রতিষ্ঠান বিরোধিতার ঝুঁকি, খুব সামান্য ভোটের ব্যবধানে জয়, আর দুর্নীতির অভিযোগে ছায়া। অন্যদিকে চ্যালেঞ্জাররা 2021-এ প্রায় অর্ধেক ভোট পেয়েছে। তাদের একটা শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আর তারা কেন্দ্রীয় প্রকল্পগুলোকে তুলে ধরতে পারে। কিন্তু তাদের সামনেও চ্যালেঞ্জ কম নয়: স্থানীয় মানুষের বিশ্বাস অর্জন করা আর অতীতের রাজনৈতিক হিংসার আতঙ্ক কাটানোটা তাদের জন্য খুব জরুরি। চ্যালেঞ্জারদের কৌশলটাকে একটা চতুর্মুখ মতবাদ বা ফোর ফ্রন্ট স্ট্র্যাটেজি হিসেবে দেখা যেতে পারে। এর 4টি দিক আছে। প্রথমটা শিবের মতো আগ্রাসন, মানে দুর্নীতি আর কাটমানি কালচারের উপর সরাসরি আক্রমণ। দ্বিতীয়ত বিষ্ণুর মতো স্থিতিশীলতা, মানে ভোটের পরের হিংসা বন্ধ করে সামাজিক শান্তি আর শৃঙ্খলা ফিরে আনার প্রতিশ্রুতি। তৃতীয়ত ব্রহ্মার মতো উদ্ভাবন, মানে নতুন উন্নয়ন আর চাকরি তৈরি করে বেকারত্বের সমস্যা মেটানোর অঙ্গীকার। আর চতুর্থত দুর্গার মতো সুরক্ষা, অর্থাৎ স্থানীয় সংস্কৃতি আর পরিচয়কে রক্ষা করার প্রতিশ্রুতি। আচ্ছা, রাজনৈতিক কৌশল তো অনেক হলো। এবার আমরা একটা নকশা, কার্যকরী শাসন আর উন্নয়নের পরিকল্পনার দিকে নজর দিই। দেখুন, সমস্যা খুঁজে বের করা এক জিনিস, কিন্তু তার সমাধান দেওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। আর এখানেই আসল কাজটা শুরু হয়। আমাদের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের মর্যাদার সাথে বাঁচার অধিকার আছে, আর সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব হল প্রশাসনের। তো প্রথমেই আসা যাক বন্যার সমস্যায়, যেটা এখানকার মানুষের জীবনের একটা বিরাট সংকট। এর একটা খুব স্পষ্ট সমাধান আছে: দাঁতনের বন্যা বাঁধগুলোকে আরও মজবুত করা। এর জন্য আনুমানিক বাজেট ধরা হয়েছে 200 কোটি টাকা। আর এর প্রভাব কি হবে? প্রায় 10টা গ্রাম আর প্রচুর গুরুত্বপূর্ণ চাষের জমিকে বাঁচানো যাবে। এটা শুধু একটা পরিকাঠামো প্রকল্প নয়, এটা মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার একটা বড় পদক্ষেপ। এটা হলো একটা উন্নয়নের প্রতিশ্রুতির তালিকা, এবং এটা শুধু কথার কথা নয়। প্রত্যেকটা প্রকল্পের জন্য আনুমানিক বাজেট আর তার সম্ভাব্য প্রভাব এখানে পরিষ্কার করে দেওয়া আছে। যেমন ধরুন একটা কৃষি শিল্প পার্ক, যার বাজেট 500 কোটি টাকা, আর যেটা প্রায় 5000 নতুন চাকরি তৈরি করতে পারে। তারপর NH6 হাইওয়েকে 4 লেন করা, যা ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে। PM আবাস যোজনার অধীনে 5000 নতুন বাড়ি, আর জল জীবন মিশনের মাধ্যমে 100টা গ্রামে বাড়ি বাড়ি কলেজ জল পৌঁছে দেওয়া। আর হ্যাঁ, এই ধরনের প্রকল্প রূপায়ণ করার সময় একটা কথা মনে রাখা খুব জরুরি: সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার ক্ষেত্রে ভারতের DPDP আইন অনুযায়ী তাদের গোপনীয়তা এবং সম্মতির সম্মান করাটা বাধ্যতামূলক।
বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই পুরো বিশ্লেষণটাকে এবার একটা মূল বার্তার মধ্যে নিয়ে আসা যাক। আধুনিক রাজনীতিতে নেতৃত্ব দিতে গেলে ঠিক কী প্রয়োজন? দেখুন, যে নির্বাচনী কেন্দ্রে মাত্র ৬২৩ ভোটে হার জিত ঠিক হয়, সেখানে জনাদেশ কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। এটাকে অর্জন করতে হয়। আর সেটা অর্জন করার একটাই রাস্তা, বাস্তবসম্মত কাজ করে দেখানো আর মানুষের ভাঙা বিশ্বাসটাকে আবার জোড়া লাগানো। একটা নির্বাচন জেতা এক জিনিস, কিন্তু মানুষের প্রকৃত ম্যান্ডেট বা জনাদেশ পাওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। এর জন্য মানুষের সমস্যার সমাধান করার দিকেই সবটুকু মনোযোগ দিতে হবে। এই পুরো বিশ্লেষণটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যদি ডেটা বা তথ্য দিয়ে উন্নয়নের একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব হয়, তাহলে সে ডেটাকে উপেক্ষা করার আসল দামটা কি? এর উত্তরটা হয়তো দাঁতনের মানুষের আর আমাদের দেশের ভবিষ্যতের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।